আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গণভোটের পক্ষ বিপক্ষ নিতে পারবেন না নির্বাচনী কর্মকর্তারা, প্রয়োজনে সরকারকে চিঠি দিবে ইসি। একটি দল স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে, ময়মনসিংহের জনসভায় তারেক রহমান। দেশের মাটি ও মানুষ জামায়াতের হাতেই নিরাপদ, দক্ষিণাঞ্চলের নির্বাচনী জনসভায় দলটির আমির। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শেষ, রায় ঘোষণা যে কোনো দিন। নির্বাচনী কর্মকর্তাদের গণভোটের পক্ষে বা বিপক্ষে প্রচারণা চালানোর উপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি। বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সরকারকে এই বিষয়ে চিঠি দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিশেষজ্ঞরা বলছেন, গণভোটে সরকারের হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানো আইনসম্মত নয়। স্বাধীনতার পর দেশে চতুর্থবারের মতো গণভোট আয়োজন হতে যাচ্ছে। দেশের প্রায় ১৩ কোটি ভোটারের সাথে প্রবাসের অন্তত ১৫ লাখ ভোটার এতে অংশ নেবেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এই গণভোটের আয়োজন করা হবে জুলাই সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনগণের মতামত নিতে। এরই মধ্যে গণভোটে হাঁয়ের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে সরকারি, আধা সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে প্রচার চালাচ্ছে সরকার। তবে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে হাঁয়ের পক্ষে প্রচারণায় ভোটের নিরপেক্ষতা ও আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এতে গণভোটের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে বলছেন তারা। আমি যদি হাঁয়ের পক্ষে বলি, তাহলে এটা তো পাবলিক ওপিনিয়নকে ম্যানিপুলেট করা হলো, সরকার যদি তার পজিশন থেকে বলে। সুতরাং এটা তো কোনো আইনে সিদ্ধ হওয়ার কোনো কারণ নাই। তো এথিক্যালিও জিনিসটা খারাপ দেখায় যে আপনি আমাকে হা ভোটে ভোট দিতে বলতেছেন, আমি মনে মনে ঠিক করেছি আমি নাতে দেব, কিন্তু আপনি আমাকে বলছেন হ্যাঁ। সরকারি কর্মকর্তাদের হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাতে সরকারের নির্দেশ দেওয়াকে ঘিরে বিতর্কের পর নির্বাচন কমিশন বলছে, নির্বাচনী কাজে জড়িত কর্মকর্তাদের গণভোটে হ্যাঁ কিংবা নায়ের পক্ষ নেওয়ার সুযোগ নেই। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার জন্য নির্বাচনের দায়িত্বে নিয়োজিত কোনো কর্মকর্তা কারোর পক্ষে কাজ করবে না। এটা হলো নির্বাচন কমিশনের নির্দেশনা। তিনি জানান, বিষয়টি নিয়ে সরকারকে চিঠি দেওয়ার কথা ভাবছে ইসি। প্রয়োজন পড়লে আমরা বলবো, আমরা কমিশন আলোচনা করি, দেখা যাক। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বাস্তবায়ন না হওয়ার কারণেই ২৪-এর উত্থান। জুলাই গণঅভ্যুত্থান নতুন করে সেই সাম্য ও ন্যায়ের ভিত্তিতে দেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে, আর তা বাস্তবায়নের জন্য প্রয়োজন হাঁ ভোট। মঙ্গলবার রাজধানীর জাতীয় জাদুঘরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন বক্তারা। তারা জানান, বহু ধর্ম, জাতীয় গোষ্ঠী এবং বহু ভাষার মানুষের অধিকার নিশ্চিতের একমাত্র উপায় জুলাই গণঅভ্যুত্থানের স্বীকৃতি। যারা শ্রমিক, যারা কর্মচারী, ধর্মীয় বিশ্বাস কিংবা অন্য কোনো কারণে যাতে করে কোনো অবস্থাতে রাষ্ট্র ব্যক্তির সঙ্গে ব্যক্তির পার্থক্য তৈরি করতে না পারে, সেজন্যই আমরা বলেছি, রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে এই দেশটি বহু জাতি গোষ্ঠী, বহু ধর্মের এবং তার সাংবিধানিক স্বীকৃতির মধ্য দিয়ে এবং রাষ্ট্রের মূলনীতি হিসেবে ধর্মীয় স্বাধীনতাকে নিশ্চিত করার মধ্য দিয়ে কেবলমাত্র সেটা অর্জন করা সম্ভব। সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে। ফরিদপুর ৩ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ চালিয়ে যাচ্ছেন প্রচারণা। চষে বেড়াচ্ছেন গ্রামগঞ্জ ও আশপাশের এলাকা। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিকেলে নিজ নির্বাচনী এলাকায় জনসভায় অংশ নেন তিনি। যে তারাই সরকার গঠন করতে যাচ্ছে। পটুয়াখালীর ১০ মিনায় বিএনপির জোট প্রার্থী গণ অধিকার পরিষদের নুরুল
হক নূর এবং বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছে। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে নাটোর 2 আসনে বিএনপি প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন, নির্বাচন নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র ও চক্রান্ত অব্যাহত আছে। আমাকে এই এলাকায় আসতে দেওয়া হয়। গণসংযোগে ব্যস্ত কুমিল্লার 11টি আসনের প্রার্থীরা। পাঁচথবি ইউনিয়নের বিএনপির পথসভায় ভোট চান কুমিল্লা 6 আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী। অপরদিকে কুমিল্লা 10 আসনে নির্বাচনে গণমিছিল করে জামায়াত ইসলামীর নেতাকর্মীরা। পাবনা 5 আসনে মহিলা জামায়াতের কর্মীদের প্রচারণায় বাধা ও তাদেরকে হেনস্থার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়। মঙ্গলবার দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়তপুর ইউনিয়নের বুদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। রাজশাহী 2 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মঙ্গলবার মহানগরীর 3 নম্বর ওয়ার্ডের বহরমপুর দাসপুকুর বিল শিমলা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এদিকে দুপুরে রাজশাহী 2 আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু নগরীর 17 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। একটি দল পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ময়মনসিংহে নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্র পাহারা দিতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনের জনসভায় যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা থেকে সড়ক পথে ময়মনসিংহে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেলা 3:30টার দিকে জেলা সার্কিট হাউস মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেন তিনি। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। জনসভায় ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুরের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত হন। তারেক রহমান তার বক্তব্যে বলেন, দেশে 16 বছর গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছে অসংখ্য মানুষ। তাদের কোনো স্বাধীনতা বা অধিকার ছিল না। 12 ফেব্রুয়ারির ভোটে মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে। যে অধিকারের জন্য বহু মানুষ গত 16 বছর ধরে গুম, খুন, অত্যাচার, নির্যাতনের শিকার হয়েছে, যে অধিকার আদায়ের জন্য গত 2024 সালে 5 অগস্ট মাসে, জুলাই মাসে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে আহত করা হয়েছে, সেই অধিকার আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ আগামী মাসের 12 তারিখে। তিনি বলেন, এই মুহূর্তে একটি রাজনৈতিক দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করে কথা বলছে। বিএনপি খারাপ হলে জামায়াতের 2 মন্ত্রী তখন কেন পদত্যাগ করেননি? যেই দল এই কথা বিএনপিকে এইভাবে দোষারোপ করে, তাদের 2 সদস্যের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সরকারে থাকাই প্রমাণ করে যে নিজেরাই নিজেদের মানুষ সম্পর্কে কত বড় মিথ্যে কথা তারা বলছে। তারেক রহমান ভোটারদের কেন্দ্রের সামনে অবস্থান নেয়ার আহ্বান জানান। ধানের শীষে ভোট দিতে হবে। ময়মনসিংহের সমাবেশ শেষে বিএনপি চেয়ারম্যান গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী মাঠে আয়োজিত জনসভায় যোগ দেন। তার যাত্রা পথে প্রধান প্রধান সড়ক ও অলিগলিতে অবস্থান নেন নেতাকর্মীরা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। এদেশের মাটি ও মানুষ জামায়াতের হাতে নিরাপদ জানিয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। যারা ভোটের আগেই মা বোনের গায়ে হাত দেয়, তারা নির্বাচনে জিতলে বাংলাদেশ কতটা নিরাপদ থাকবে সেই প্রশ্নও রেখেছেন তিনি। মঙ্গলবার দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির। নির্বাচনী প্রচারণার 6ষ্ঠ দিনে মঙ্গলবার সকালে যশোর ঈদগাহ ময়দানে জনসভার আয়োজন করে জামায়াত ইসলামী। এ উপলক্ষে ভোর থেকেই দলে দলে নেতাকর্মী সমবেত হওয়ায় জনসমুদ্রে পরিণত হয় ঈদগাহ ময়দান। নেতাকর্মীর উপস্থিতি ছড়িয়ে পড়ে আশপাশের সড়কগুলোতেও। এ সময় জামাত ও সহযোগী সংগঠনের নেতারা বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেয়া হবে না। আমার ভোটাধিকার হরণ করতে যারা চায়,
জুলাইয়ের কথা স্মরণ করো, দিল্লিতে যারা পালিয়েছে তোমাদের পালানোর বন্দোবস্ত তোমরা করো। আমরা স্বাস্থ্য ক্ষেত্রে, কৃষিতে, শিল্পে, অর্থনীতিতে আমরা যে পরিকল্পনা দিয়েছি 12 তারিখে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে। জামায়াতের আমির বলেন, পরিবারতন্ত্রের রাজনীতি শেষ, চাঁদাবাজি করতে পারবে না বলেই একটি দল গণভোটে সন্তুষ্ট নয়। এই গণভোট হলে আর ফ্যাসিবাদী কায়দায় দেশে শাসন শাসন চালানো যাবে না। এই গণভোট হলে দলীয় চাঁদাবাজির রমরমা ব্যবসা চলবে না। এই জন্য কেউ গণভোটে সন্তুষ্ট না। সড়কপথে সাতক্ষীরা হয়ে খুলনার সার্কিট হাউস ময়দানের জনসভায় অংশ নেন জামায়াতের আমির। এতে তিনি বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে বন্ধ কলকারখানা চালু করা হবে। যদি এদেশের সেবা করার সুযোগ পাই, আমরা কথা দিচ্ছি বন্ধ নয়, বন্ধগুলা খুলব, নতুন করে ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের সন্তানদের হাতে কাজ তুলে দেওয়া হবে। তিনি বলেন, জামায়াতের চুপ থাকাকে কেউ দুর্বলতা মনে করলে বড় ভুল করবে। পরে বাগেরহাটের হযরত খানজাহান আলী মাঠে জেলা জামায়াতের জনসভায় অংশ নেন জামায়াতের আমির। রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসভূমি খ্যাত সুন্দরবনের লাগোয়া উপকূলীয় শহর বাগেরহাটের নির্বাচনী জনসভার মধ্য দিয়ে শেষ হলো জামাত সহ 11 দলীয় জোটের নির্বাচনী জনসভার প্রথম পর্ব, যেখানে বক্তব্য রেখেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আগামীতে দলীয় প্রতীকে ভোট চেয়ে জনগণকে উন্নয়নের আশ্বাস দিয়ে ভোট চাইলেন তিনি। নূর আলম, দীপ্ত সংবাদ, বাগেরহাট। নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপরাধে মির্জা আব্বাসকে অবিলম্বে বিএনপি থেকে বহিষ্কারের অনুরোধ জানিয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনী প্রচারণায় তাকে লক্ষ্য করে অতর্কিত ডিম নিক্ষেপ করা হয় এবং লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। মঙ্গলবার হামলার পর ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। একই আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে সরাসরি দায়ের করে পাটোয়ারি বলেন, মির্জা আব্বাস ভাড়াটে সন্ত্রাসী দিয়ে তার উপর হামলা করিয়েছেন। এই ঘটনায় 11 দলীয় জোটের অন্তত 15 জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেন নাসির উদ্দিন পাটোয়ারি। তারেক রহমানকে অনুরোধ করব, মির্জা আব্বাসকে দলীয় শৃঙ্খলার ব্যত্যয়ের অভিযোগে বিএনপি থেকে বহিষ্কার করার জন্য, এবং উনি যে সন্ত্রাস করে, গ্যাংস্টারবাজি করে, এটা আজকে উনি প্রমাণ করলেন পুরো বাংলাদেশের সামনে। এটা বিএনপি প্রশাসন এবং বাংলাদেশের মানুষের হাতে আমি ওনার বিচারের ভার ছেড়ে দিলাম। জনগণের সমর্থন নেই জেনে পরিকল্পিতভাবে জামায়াতের নারী কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিএনপি, এমন অভিযোগ করেছেন দলটির নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রকাশ্যে এসব ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ন্যাশনাল কনসেনসাস কমিটিতে এটা সকলে আমরা এগ্রি করেছি যে 5% থেকে 15% ডাইরেক্ট নারীরা ইলেকশন অংশগ্রহণ করবে। তো এখন নারীদের উপর যদি এরকম হামলা হতে থাকে তাহলে তো এই প্রসেস নিঃসন্দেহে পিছিয়ে যাবে, নারীরা ভীত হবে, পরে দেখা যায় আমরা ক্যান্ডিডেটও খুঁজে পাবো না। অতীতে যে কোনো সময়ের চেয়ে এবার নির্বাচনে মাঠের পরিবেশ চমৎকার বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 12 ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে ইসি কোনো শঙ্কা দেখছে না। আমাদের ভ্রাম্যমাণ আদালত 128টি নির্বাচনী এলাকায় তারা কার্যক্রম পরিচালনা করে আচরণবিধি ভঙ্গ হয়েছে 144টা। এর প্রেক্ষিতে তারা বিভিন্ন মেয়াদে যে জরিমানা করেছেন সেটি হয়েছে 9,05,500 টাকা। মামলার সংখ্যা হয়েছে 94টা। এটি হচ্ছে আপনার 8/1/2026 থেকে 26/1/2026 পর্যন্ত। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শেষ। রায়ের জন্য অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। প্রসিকিউশন আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে, তবে আসামি পক্ষের আইনজীবীদের আশা আসামিরা খালাস পাবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 2024 সালের 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ নিহত হন। সে সময় আবু সাইদের বুক চিতিয়ে প্রতিবাদের দৃশ্য দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি করে। পরে তিনি মারা গেলে আন্দোলনের মোড় ঘুরে যায়। আন্দোলনের এক আইকনিক চরিত্রে পরিণত হন আবু সাইদ। মানবতা বিরোধী অপরাধের এ মামলায় 2025 সালের 24 জুন তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। পরে 6 আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ 30 জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে 24 জন পলাতক। দীর্ঘ 7 মাস বিচারিক কার্যক্রম শেষে মামলাটি এখন রায়ের পর্যায়ে। গত 27 আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া এই দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট 25 জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিনের জেরার কাজও শেষ হয়েছে। 25 জন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট, সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি। আইনানুগ শাস্তি চেয়েছি, সর্বোচ্চ শাস্তি চেয়েছি। ট্রাইব্যুনাল বিবেচনা করে দেখবেন আমাদের বক্তব্য সঠিক কিনা। তবে আমরা মনে করি আমাদের বক্তব্য যথার্থ। তবে আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা আসামিরা এই মামলা থেকে অব্যাহতি পাবেন। আসামিদেরকে খালাস দিয়ে এই মামলাটি নর্মাল যে সেশনস কোর্ট অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যে সকল পুলিশ অফিসার যেমন ধরেন 6 জন মিলে মেরেছে, এটা একেবারে এভিডেন্ট, এই বাকি 5 জন সহ যারা যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা। আবু সাইদ যে একজন বীরত্বপূর্ণ কাজ করেছে তার বীরত্বকে দেখিয়ে বিশেষ আইন তৈরি করে বিশেষ ট্রাইব্যুনালে মামলা করে সকল দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমি মনে করি। 24-এর গণ অভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ পর্যন্ত 2টি মামলার রায় হয়েছে এবং অপেক্ষমান রয়েছে আরও 2টি মামলা। বাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকায় চালু হলো আলফামার্ট নামে খুচরা পণ্য বিক্রির মিনি মার্ট। মঙ্গলবার রাজধানীর গুলশানে এর প্রথম আউটলেট উদ্বোধন করা হয়েছে। আলফামার্টকে মানুষের দৈনন্দিন পণ্য চাহিদার একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে করতে চান উদ্যোক্তারা। উদ্বোধন উপলক্ষে ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন রকম ছাড় ও অফার। ইন্দোনেশিয়ার আলফা গ্রুপ, জাপানের মিৎসুবিশি কর্পোরেশন এবং কাজী ফার্মস লিমিটেডের যৌথ উদ্যোগে গঠিত আলফামার্ট ট্রেডিং বাংলাদেশ লিমিটেড মঙ্গলবার রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের রোড 113-তে ডেলভিস্টা টাওয়ারের নিচতলায় এর উদ্বোধন করা হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাপানের মিৎসুবিশি কর্পোরেশনের জেনারেল ম্যানেজার হিরোশি উয়েগাকি ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত। বাংলাদেশের মানুষ আমাদের এসব পণ্য সাদরে গ্রহণ করবে। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে। আমি আলফামার্টের নতুন স্টোরে বাজার করে বেশ আনন্দ পেলাম। আলফামার্ট চেনে যে ধরনের ব্যবস্থা আছে এগুলি আমার মনে হয় আস্তে আস্তে বাংলাদেশের অন্যান্য রিটেল দোকানেও ছড়াবে, কারণ এর অনেক সুযোগ সুবিধা অনেক। আলফামার্টে ক্রেতারা কি কি পণ্য ও সুবিধা পাবেন তা তুলে ধরেন এই কর্মকর্তা। প্রতিদিনের যে সমস্ত জিনিসপত্রগুলো আমাদের প্রয়োজন পড়ে ঘরে, রান্নাঘরে, ইভেন স্কিন কেয়ার প্রোডাক্টসও আমরা রেখেছি, নিত্য প্রয়োজনীয় রুটি, জ্যাম, জেলি, কেক, বিস্কিট, ওটস, এগুলো সব আছে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ও পণ্যের মান দেখে প্রথম দিনেই প্রশংসা করেন ক্রেতারা। আমাদের নিত্যদিনে যা যা প্রয়োজনীয় সব এক জায়গায় পাওয়া গেলে আমাদের জন্য অবশ্যই সুবিধা হয়। আমরা যারা চাকরিজীবী আছি আমাদের জন্য আসলে ওয়ান স্টপ সার্ভিসটা অনেক বেশি জরুরি। বাকি সব জায়গা থেকে অ্যাকচুয়াল যে প্রাইস সেটা নর্মাল, অ্যান্ড লোকেশনটাও খুব প্রাইম একটা লোকেশন, সো খুবই ভালো লাগছে। আলফামার্ট বর্তমানে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনে প্রায় 30,000 স্টোর পরিচালনা করছে, আর মিৎসুবিশি কর্পোরেশনের রিটেল শপ সোগো সোসা জাপান ও ইন্দোনেশিয়ায় 17,000-এর মতো স্টোর পরিচালনা করে। প্রতিদিনের বাজারের সমাধান এই স্লোগানে চালু হলো আলফামার্ট মিনিমার্টটি। গুলশানে প্রথম এই স্টোরটি চালু হলেও অচিরেই সারা দেশে এরকম হাজারো মার্ট চালু হবে এমন প্রত্যাশার কথা জানালেন উদ্যোক্তারা। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। রোহিঙ্গা সংকট বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
তাই দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে বৈশ্বিক ও আঞ্চলিক সংগঠনগুলোর সাথে বাংলাদেশকে সমন্বয় ও যোগাযোগ বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। মঙ্গলবার রাজধানীতে জাতীয় নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নির্বাচন পরবর্তী সরকারের কাছে প্রত্যাশা শীর্ষক এক সেমিনারে বক্তারা আরও জানান, বর্তমানে দেশে রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা 11.5 লাখের বেশি। বাংলাদেশে আশ্রিত এই রোহিঙ্গাদের মধ্যে মাদক এবং অস্ত্রের ঝনঝনানি উদ্বেগ আরও বাড়াচ্ছে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। কক্সবাজারের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের আরাকান আর্মির ছোড়া গুলিতে 2 বাংলাদেশি জেলে আহত হয়েছেন। মঙ্গলবার সকাল 11:30টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইকং ইউনিয়নের জিমংখালী ও কাঞ্জরপাড়ার মাঝামাঝি নাফ নদী সীমান্তে এই ঘটনা ঘটে। আহতরা হলেন টেকনাফের হোয়াইকং ইউনিয়নের কাঞ্জরপাড়ার সোহেল ও আবদুল্লাহ। তাদের উদ্ধার করে উখিয়ার কুতুপালং MSF হাসপাতালে নেওয়া হয়। 8 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ ইউসুফ জানান, সকাল 11টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। গত রাত 2:55 ভৈরব বাজার জংশন এলাকায় চট্টগ্রামগামী ঢাকা মেইলের একটি বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। দুর্ঘটনার খবর পেয়ে সকাল 7টার দিকে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী রিলিফ ট্রেন গিয়ে কাজ শুরু করে। 4 ঘন্টার প্রচেষ্টায় সকাল 11টার দিকে লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে 2 পাশে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। দীর্ঘ প্রায় 2 দশক ধরে থেমে থেমে আলোচনার পর মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার এই চুক্তির ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই চুক্তি বৈশ্বিক মোট GDPর 25% এবং বৈশ্বিক বাণিজ্যের 1/3 প্রতিনিধিত্ব করবে বলে জানান তিনি। প্রায় 2 দশক ধরে থেমে থেমে চলা আলোচনার পর এই চুক্তি বাস্তবে রূপ পেল। এখন EU পার্লামেন্ট এবং EU এর 27টি দেশ তাদের পার্লামেন্টে এই চুক্তি অনুমোদন করবে। এই চুক্তির মাধ্যমে ভারত তার বিশাল বাজার বিশ্বের সবচেয়ে বড় 27 সদস্যের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্যের জন্য খুলে দিতে যাচ্ছে। তীব্র শীত ও তুষার ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে পর্যন্ত অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। দেশটির অন্তত 25টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলে নিউ ইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে দক্ষিণে টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত শীতের এই তীব্রতা ছড়িয়েছে। রেকর্ড পরিমাণ তুষারপাতে চাপা পড়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। বাতিল করা হয়েছে হাজারো ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন 8 লাখের বেশি গ্রাহক। এইসব অঞ্চলে 18 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা নেমে গেছে হিমাঙ্কের নিচে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দুর্যোগে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নিউ ইয়র্কে। ক্রিকেটীয় কূটনীতিতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন BCB ব্যর্থ হওয়ায় বোর্ডে অবস্থা এখন নড়বড়ে। তাই পদত্যাগের হিড়িক পড়েছে বোর্ডে, এমন মন্তব্য করেছেন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু। এদিকে T20 বিশ্বকাপে বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড না পাওয়া নিয়ে ICCর কাছে ব্যাখ্যা চেয়েছে BCB। মোস্তাফিজ ইস্যু থেকে উৎপত্তি, এরপর নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আসন্ন T20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবার বিষয়ে বাংলাদেশ দলের অংশ নেওয়া না নেওয়ার ব্যাপারে কম জল খোলা হয়নি। দফায় দফায় সরকার এবং বোর্ডের সাথে আলোচনার পর সবশেষ ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে বিশ্ব আসরে ভেন্যু পরিবর্তন না হলে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড় থাকে BCB। তাতে অবশ্য কপাল পুড়েছে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের। ICC থেকে দেশে ক্রীড়া সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিল করে দেওয়া হয়েছে। যতগুলো আমাদের ফুল কান্ট্রি আছে ICC 12টা মেম্বার মধ্যে আমরা 3rd লার্জেস্ট ভিউয়ার্স। তো আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারে। আপনি জানতে চেয়েছেন কিনা ICC কাছে? এটা তো আপনারা জানেন যে গতকালকে সিদ্ধান্তটা এসেছে এবং তারপরে আমরা জানতে চেয়েছি। তার আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে যে এই ব্যাপারে, ওইটা আপনারা জানেন যে ইন্টারনাল এবং কনফিডেন্সিয়াল বিষয়, বাট টু সামারাইজ দ্যাট আমরা জানতে চেয়েছি বিষয়টা। এদিকে ঘরোয়া ক্রিকেটের আয়োজনে ব্যর্থতা, জাতীয় দলকে বিশ্বকাপে পাঠাতে না পারা এবং বেফাঁস মন্তব্য করার পাশাপাশি একের পর এক পরিচালকের পদত্যাগে বেশ টালমাটাল অবস্থা BCBর। তাতে বোর্ডের ভবিষ্যৎ অন্ধকার বলে মনে করছেন ক্রীড়া সংগঠকরা। আমরা অনেক কিছু আশা করেছিলাম যে ICC থেকে একজন স্বনামধন্য কর্মকর্তা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছে। এখানে ICCতে এই যে ক্রিকেট ডিপ্লোমেসিতে তার দক্ষতা অনেক বেশি থাকবে এবং তার
আইসিসি তার হস্তক্ষেপ অনেক থাকবে, কিন্তু কার্যত এখানে যে তার কোনো অবস্থান নেই সেটার প্রমাণ আমরা আবার দেখলাম। এখানে চেইন অফ কমান্ড বলে বোর্ডে কিছু নেই, তারা এক একজন এক এক কথা বলে। বাংলাদেশের ক্রিকেট আজকে তলানিতে চলে গেছে তাদের কর্মকাণ্ডের জন্য। অবৈধভাবে নির্বাচিত হলে অবৈধ সিদ্ধান্ত নিতে তারা কোনো কার্পণ্য করে না এবং তাদের কোনো গায়ে লাগছে না এসব জিনিসগুলি। এদিকে পূর্বাচলে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছে 8 দলের সিসিডিএম টি20 চ্যালেঞ্জ কাপ। আগামী 7 ফেব্রুয়ারি শেষ হবে প্রথম আসর। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গণভোটের পক্ষ বিপক্ষ নিতে পারবেন না নির্বাচনী কর্মকর্তারা, প্রয়োজনে সরকারকে চিঠি দিবে ইসি। একটি দল স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে, ময়মনসিংহের জনসভায় তারেক রহমান। দেশের মাটি ও মানুষ জামায়াতের হাতেই নিরাপদ, দক্ষিণাঞ্চলের নির্বাচনী জনসভায় দলটির আমির। জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার শেষ, রায় ঘোষণা যে কোনো দিন। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।